ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ইশরাত জাহান। দিনে বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে স্টুডিওতে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ডক্টর এম সিদ্দিকুর রহমান খান এবং সিপিটির গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম আজম। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। আলোচনা শুরু করতে চাই। শুরুতেই যেটা নিয়ে কথা বলছিলাম যে অন্তর্বর্তীকালীন সরকারের পরিধি বাড়ছে, 5 উপদেষ্টা আগামীকালকে শপথ নেবেন। তো তাড়াহুড়ো করার কারণে বা তাৎক্ষণিক সবগুলো মন্ত্রণালয় উপদেষ্টা নির্বাচন করা সম্ভব হয়নি, ব্যাপারটা এমন কিনা? ডক্টর সিদ্দিকুর রহমান খান। ধন্যবাদ আপনাকে এবং আমার সাথে যিনি সহ আলোচক হিসাবে আছেন এবং দর্শক যারা দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। দেখুন, আমাদের যে একটা প্রবল ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে স্বৈর শাসনের অবসান হয়েছে, এরপর বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, সেই সরকার প্রাথমিকভাবে প্রধান উপদেষ্টা সহ 17 সদস্য বিশিষ্ট একটি সরকার। তাড়াহুড়ার প্রশ্নটি আমি এখানে আনছি না, যেহেতু একটা সরকার গঠন প্রক্রিয়া এটি সহজসাধ্য বিষয় ছিল না, কেননা এখানে বিভিন্ন স্টেক হোল্ডার ছিলেন এবং এই স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করে আমরা জানি যে শেখ হাসিনা সরকারের পতনের 3 দিন পর প্রথম একটা সরকার গঠিত হলো এবং সেই সরকারের 16 জন উপদেষ্টা 3 দফায় তারা ইতিমধ্যেই শপথ নিয়েছেন। আপনারা দেখেছেন যে প্রধান উপদেষ্টা যিনি আমাদের আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি উপদেষ্টাদের মধ্যে দপ্তর এবং বিভাগ বন্টন করার মন্ত্রণালয় বন্টন করার পর তার হাতে এখনও 24টি মন্ত্রণালয়ের দায়িত্ব আছে। প্রধান উপদেষ্টার হাতে এতগুলো মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করা একজন ব্যক্তির পক্ষে এটি খুবই কঠিন একটা কাজ এবং যেখানে আমাদের মন্ত্রী পরিষদের আকার 50-এর অধিক ছিল, সেইখানে 17 জন উপদেষ্টা নিয়ে এই কাজগুলো, এবং এই কাজগুলো এখন আরও অনেক কঠিন, কেননা 15 বছরে আমাদের প্রশাসন, অর্থনীতি, আমাদের বিচার, সুশাসন সব ক্ষেত্রে যে একটা অচল অবস্থার তৈরি হয়েছে, একটা ধ্বংসযজ্ঞ যেখানে তৈরি করা হয়েছে সরকারি ব্যবস্থাপনায়, সরকারি উদ্যোগে, সেইগুলোকে অপসারণ করে জন আকাঙ্ক্ষার সাথে সংগতি রেখে একটা সরকার পরিচালনা করা এদের জন্য একটা বড় চ্যালেঞ্জ। এবং সেই চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য আমরা ইতিমধ্যেই দেখছি যে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকারের যাত্রা শুরু হয়েছেন, তারা ইতিমধ্যেই নানা পদক্ষেপ গ্রহণ করেছেন এবং এই পদক্ষেপের অংশ হিসাবে আমি মনে করি যে তাদের আগামীকাল তত্ত্বাবধায়ক সরকারের যে অন্তর্বর্তীকালীন সরকারের এটির মানে পরিধি সম্প্রসারিত হচ্ছে এবং এটি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা নয়। আমরা মনে করি যে যে সরকারের উপর এখন যে বোঝাটা আছে, তাদের উপর যে দায়িত্ব এবং যে জনগণের যে প্রত্যাশার মানে যে পারদটা যে উচ্চমাত্রায় আছে, সেইখানে তাদের এইগুলো পূরণ করতে হলে তাদের আরও দক্ষ, আরও মানে মানুষের কাছে গ্রহণযোগ্য ব্যক্তিদেরকে নিয়ে যদি অন্তর্বর্তীকালীন সরকারের পরিধি সম্প্রসারণ করা হয়, সেটি আমি মনে করি যে এটি ইতিবাচকই হবে। এবং আমরা এখনও জানি না এই অন্তর্বর্তীকালীন সরকারে উপদেষ্টা হিসাবে কারা নিযুক্ত হচ্ছেন। আমরা শুনতে পাচ্ছি যে আরও 5 জন আগামীকাল বিকেল 4টায় শপথ গ্রহণ করবেন। আমরা আশা করি যে আজকের মধ্যেই না হলেও কালকে সকালের মধ্যেই আমরা সেটা জানতে পারবো যে কারা কারা যুক্ত হবেন। তবে আমরা প্রত্যাশা করি যে অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যেই কিন্তু কিছু কিছু বিতর্কের মধ্যে পড়েছেন, উপদেষ্টাদের সম্পর্কেও কারো কারো মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনও তাদের প্রতিবাদ জানিয়েছেন তাদের বক্তব্যের মধ্যে। সব কিছু মিলিয়ে যারা নতুন হিসাবে যুক্ত হচ্ছেন তারা কোনো বিতর্কিত হবেন না, কোনো হবেন না, এবং তারা তাদের মেধা প্রজ্ঞা দিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকারের সহযোগী শক্তি হিসাবে আমাদের যে আকাঙ্ক্ষা, মানুষের যে আত্মত্যাগ, একটা আমরা যেটাকে বলছি যে দ্বিতীয় মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে দীর্ঘ 15 বছরের একটা স্বৈর শাসনের যে অবসান ঘটানো হলো, সেই অবসানের পর মানুষের যে প্রত্যাশাটা যেখানে দাঁড়িয়েছে, বাংলাদেশের সর্বক্ষেত্রে বৈষম্যহীন, একটা শোষণহীন, দুর্নীতিমুক্ত এবং একটা গণতান্ত্রিক সরকার ব্যবস্থা, সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার, অর্থাৎ আমরা মুক্তিযুদ্ধের মূল চেতনাটার কথা যেটা বলছি, গত 15 বছর যারা করেছেন মুক্তিযুদ্ধের চেতনার কথা বলেছেন, কিন্তু এটা মুখে বলেছেন, কিন্তু মুক্তিযুদ্ধের যে মূল চেতনাটা সেটা তারা ধারণ করেননি, সেই অনুযায়ী কাজ করেননি। এখন আমরা এরকম একটা সরকারের কাছে মানুষের প্রত্যাশা হয়েছে যে একটা শোষণহীন, বৈষম্যহীন একটা গণতান্ত্রিক সমাজ, যেখানে দুর্নীতি থাকবে না, মানুষ প্রাণ খুলে তার কথাটা বলতে পারবে এবং সর্বোপরি দেশের সামগ্রিক উন্নয়নের একটা রূপরেখা এই সরকারের মধ্য দিয়ে আসবে। আর মূল কথা হচ্ছে যে মানুষের যে এইবার যে আন্দোলনটা, ছাত্র জনতার যে আন্দোলনটা, সেই আন্দোলনের মূল চেতনাটাই হচ্ছে
এই আমরা যেটা বললাম যে একটা গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে, এই গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য এই সরকারের অন্যান্য ক্ষেত্রে তাদের যে রিফর্মসের সাথে একটা বড় দায়িত্ব হবে যে আগামী যে গত 3টা নির্বাচনে বাংলাদেশের মানুষের ভোটাধিকার হরণ সহ মানুষের যে গণতান্ত্রিক অধিকার হরণ করা হয়েছে সেই রকম একটা ব্যবস্থাপনার মধ্যে দাঁড়িয়ে মানুষের ভোটাধিকার প্রয়োগ, তাদের নিজেদের পছন্দের সরকার প্রতিষ্ঠা করা, সেটাও কিন্তু একটা বড় চ্যালেঞ্জ আছে। তো সেই চ্যালেঞ্জে আমরা আগামীকাল 5 জন আরো যুক্ত হবেন চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য। এখন যে সরকার আছে সেইটা যুক্ত হবেন। আমরা মনে করি যে সময়ের তালে সেটা আরো সম্প্রসারিত হতে পারে। এই প্রশ্নটাই করতে চাই যে ডক্টর খন্দকার গোলাম মহাজন, যে আপনার এর সঙ্গে কিছু যুক্ত করার আছে কিনা, সেই সঙ্গে ডক্টর খান যেটা বলছিলেন যে এটা আরো সম্প্রসারিত হতে পারে কিনা, সেই সম্ভাবনা আছে কিনা। প্রথমত যে বিষয়টি চিন্তার সেটা হচ্ছে যে এখন যেভাবে আগাচ্ছে তাতে অন্তর্বর্তী সরকার একটি পূর্ণাঙ্গ সরকারের আদলেই তার কার্যক্রম পরিচালনার দিকে চিন্তাভাবনা করছেন বলে মনে হচ্ছে। যদি সেরকম হয় তাহলে প্রধান উপদেষ্টার হাতে এতগুলো মন্ত্রণালয় রেখে পরিচালনা করাটা তার জন্য কষ্টকর হবে। এবং ইতিমধ্যে তার সংশ্লিষ্ট যে 24টি বা 27টি মন্ত্রণালয় ওই সময় ছিল, তাদের সচিবদের ডেকে উনি বলেছেন যে শুধুমাত্র গুরুত্বপূর্ণ ফাইলগুলো যেন তার কাছে পাঠানো হয়। যদি এরকম কাঠামো হয় তাহলে কিন্তু মানে দীর্ঘমেয়াদে থাকতে হলে অনেক ডে টু ডে ভিত্তিতে আপনাকে ইনস্ট্রাকশনস নেওয়ার প্রয়োজন পড়ে। কিন্তু যদি স্বল্পমেয়াদী হতো তাহলে আসলে অ্যাডভাইজার গুরুত্বপূর্ণ কাজগুলো দেখে উনি পারতেন। সেই আলোকে যেটা বলার মনে হচ্ছে যে ভবিষ্যতেও হয়তো আরও সম্প্রসারিত হবে। এবং বিশেষ করে এখন পর্যন্ত জানি না নতুন যে 5 জন আসছেন তারা কোন কোন মন্ত্রণালয় নেবেন, কিন্তু অনেকগুলো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় যেগুলোর ব্যাপারে বিভিন্ন রকমেরই সংস্কার উদ্যোগের দরকার আছে। জ্বালানি, বিদ্যুৎ, শিক্ষা, স্বাস্থ্য, প্রবাসী কল্যাণ, কৃষি এবং বৈদেশিক কর্মসংস্থান এবং আমরা যেটা বলি শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রণালয়। এই মন্ত্রণালয়গুলো আসলে খুবই গুরুত্বপূর্ণ এবং অনেক নিয়মিত ভিত্তিতে সেইগুলোতে সিদ্ধান্ত দেবার প্রয়োজন পড়ে। তো এবং সেখানে বিভিন্ন পক্ষ জড়িত এর প্রত্যেকটির সঙ্গে এবং সেন্সিটিভ। সরকারের অনেক আয় ব্যয়ের সম্পর্ক রয়েছে, সিদ্ধান্ত নেওয়ার বিষয় রয়েছে এবং গুরুত্বপূর্ণ সরকারের পরিচালনার জন্য। তো সেই দিকগুলো বিবেচনা করে আশা করছি যে নতুন এই সম্প্রসারণের ফলে এই ধরনের মন্ত্রণালয়গুলো তাদের হাতে যাবে, নতুন যারা যুক্ত হবেন তাদের হাতে সেগুলো যাবে। এটা হলো একটি দিক। আর একটি দিক হলো যে আমরা সচরাচর যেটা করে থাকি যে ব্যক্তিকে প্রাধান্য দিয়ে ফেলি, কিন্তু মূল কাজটি হবে আসলে এর পরে। অর্থাৎ ব্যক্তি আসছেন, ভালো কথা, হয়তো ইতিবাচকভাবে ভালো ব্যক্তি আসছেন, কিন্তু মূল দেখার বিষয় হলো যে যে কাজগুলো হয়নি বা অসমাপ্ত বা সংস্কারের জায়গাগুলোতে যেখানে দীর্ঘদিনের অভিযোগগুলো রয়েছে সেটির আলোকে কী ধরনের কর্মপন্থা তারা নিচ্ছেন, কিভাবে সে কাজগুলো করছেন সেটি দেখার বিষয়। আমি যদি বলি যে অন্তর্বর্তী সরকারের যে 17 সদস্য বিশিষ্ট টিম দায়িত্ব নিয়েছেন, কদিন হলো? 1 সপ্তাহ হয়েছে। 1 সপ্তাহ। অন্তত আমি এটা প্রত্যাশা করি যে খুব দ্রুততর সময় তাদের কাছ থেকে আমি 100 দিনের একটি কর্ম পরিকল্পনা প্রত্যাশা করি, যিনি যে মন্ত্রণালয় নিয়েছেন। এমনকি যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত ঝামেলাগুলো না থাকতো তাহলে হয়তো আমি বলতাম যে 1 সপ্তাহের ভিতরেও যে ওইরকম একটি চিন্তাভাবনা না আসা, সেটা আমি বলতাম যে একটু তারা দেরি করছেন। সুতরাং সেই দিক থেকে যেহেতু একটা আইন শৃঙ্খলা গড়িত একটা বড় রকমের চ্যালেঞ্জ আছে এবং সেটাই এখন প্রাধিকার, সকল উপদেষ্টা আসলে সেদিকেই নজর দিচ্ছে অগ্রাধিকার, এবং তাই ঠিকই আছে, আমাদের আসলে ওটাই আসলে প্রাধিকার। কিন্তু আমি যেটা প্রত্যাশা করব যে তাদের 100 দিনের বা 3 মাসের একটি কর্মপরিকল্পনা অন্তত সংশ্লিষ্ট যারা যে মন্ত্রণালয়ের দায়িত্ব নিচ্ছেন তাদের কাছ থেকে আমরা সেটা প্রত্যাশা করব। এবং সেটির আলোকে আমরা যারা সিভিল সোসাইটিতে আছি, আমাদের জন্য সবসময় যেটা বিষয় দাঁড়ায়, সিভিল সোসাইটি আসলে কখনো কারো বন্ধু হতে পারে না। তার এটার অর্থ হচ্ছে আমার রোলটা আসলে সবসময় ওয়াচডগের, অর্থাৎ আমি সবসময় মাঠে থাকবো এবং অনেকটা লাঠি হাতে থাকবো, এবং আপনার ভালো কাজ হলে আমি লাঠিটা জাস্ট হাতে রেখে দেবো, বলবো যে আপনি চলে যান বা আপনি ভালো কাজ করছেন। কিন্তু যখনই সেখানে কোনো কাজ ভালো হবে না তখনই আমার দায়িত্ব হচ্ছে আপনাকে ইঙ্গিত দিয়ে দেখানো, বলা যে হ্যাঁ এই কাজগুলো হচ্ছে না। ফলে আমি কিন্তু এখন অপেক্ষা করছি সেই
100 দিনের কর্মপরিকল্পনা তারা কিভাবে এগোতে চান বিভিন্ন মন্ত্রণালয় বিভাগের কিছু কিছু বিষয় তারা বলছেন। বিভিন্ন প্রত্যেকেই নতুন নতুন করে বিভিন্ন তাদের যে অধীনস্থ মন্ত্রণালয় বিভাগগুলোর সাথে বসছেন, তাদেরকে তারা বলছেন যে কী কী করতে চান, তারা কিভাবে আগে এগোতে চান। কিন্তু আমার কাছে মনে হয় যে সুনির্দিষ্টভাবে আমরা লিখিতভাবে কিছু পরিকল্পনা প্রত্যেকটি মন্ত্রণালয়ের কাছ থেকে প্রত্যাশা করি, যার আলোকে আমরা যারা সিভিল সোসাইটিতে আছি তারা তাদের ব্যাপারে মূল্যায়ন করতে পারবো। আচ্ছা, ধন্যবাদ ডক্টর মোয়াজ্জেম। আমরা একটা ছোট বিরতি নেব, বিরতি নিয়ে ফিরে এসে আমরা বাকি আলোচনাটা করতে চাই। সংবাদ সম্প্রসারণে একটা বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত সংবাদ সম্প্রসারণে। আমার সঙ্গে স্টুডিওতে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ডক্টর এম সিদ্দিকুর রহমান খান এবং সিপিডি গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম। আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম, একটু অর্থনীতি নিয়ে কথা বলতে চাই, যেহেতু আপনি আছেন, আপনি মানে খুব ভালো করে আপনার এই ব্যাপারগুলো জানা আছে। অর্থনীতির গতি ফিরিয়ে আনতে কী পদক্ষেপ নেওয়া দরকার সেটা সরাসরি প্রশ্ন করতে চাই। দেখুন, মোটা দাগে যদি এই ছাত্র জনতার এবারের আন্দোলনের মূল প্রেক্ষাপটটা দেখেন বা তাদের দৃষ্টিভঙ্গি দেখেন, তারা বলতে চাচ্ছে রাষ্ট্র সংস্কারের দিকে তাদের একটা বড় লক্ষ্য থাকবে, কিন্তু সেটা অনেক বড় বিষয়। এই মুহূর্তে বরঞ্চ অর্থনীতির জন্য আশু কিছু করণীয় হয়ে দাঁড়িয়েছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আইন শৃঙ্খলা পরিস্থিতিকে স্বাভাবিক অবস্থায় নিয়ে যাওয়া। অনেকটাই হয়ে এসছে, এখনো হয়তো হতে হবে। তার কারণ হলো সকলের ভিতরে এক ধরনের অস্থিরতা কাজ করছে, অনিশ্চয়তা কাজ করছে, যাতে করে যারা উৎপাদক তারা যেমন ফ্যাক্টরি অপারেশনে ফুললি যাচ্ছে না, যারা বাজারে পণ্য বিক্রি করেন তারাও দোকান পুরো টাইম খুলছেন না, সন্ধ্যার পরে বন্ধ করে দিচ্ছেন, এখনো ফুল অপারেশন যাননি। এমন যারা ক্রেতা, যারা সাধারণ ভোক্তা ক্রেতা যারা, তারাও কিন্তু পকেটে হাত দিতে আশঙ্কিত হচ্ছেন যে আমরা একটু স্লো যাই, এখন কি অবস্থা, কদিন কাজ না থাকে কি হবে না হবে। সুতরাং এখন এক ধরনের অনিশ্চয়তা রয়েছে। সুতরাং একেবারে ইমিডিয়েট যদি বলেন, এমনকি অর্থনীতির পয়েন্ট থেকে, তাহলেও বলবো যে শান্তি শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিকভাবে নিয়ে আসা, সেটা হলো প্রথম কাজ। সেটা কাজ চলছে দেখছি, এবং তার মাধ্যমে পরবর্তীতে যেটা আসবে যে এক ধরনের বিজনেস কনফিডেন্স গ্রো করানো, অর্থাৎ এই অন্তর্বর্তী এই সরকারের ব্যাপারে সকলের ভিতরে একটা আস্থার জায়গা নিয়ে যাওয়া, এটা হবে পরবর্তী ইমিডিয়েট কাজ। এবং সেটার জন্য বিভিন্নমুখী উদ্যোগের একটা বড় অংশ হচ্ছে সরকার গঠন, যেটার কাজ চলছে, সম্প্রসারণ, এবং তার মাধ্যমে দেখানো যে হ্যাঁ, এই সরকার যে সমস্ত কার্যক্রমগুলো নেওয়া দরকার সেগুলো তারা নিচ্ছে এবং নেওয়া শুরু করেছে। তো সেই দিক থেকে আমরা দেখতে পাচ্ছি প্রধান উপদেষ্টা বসছেন বিভিন্ন পক্ষের সঙ্গে, আমরা দেখতে পাচ্ছি অন্যান্য যে সমস্ত উপদেষ্টারা রয়েছেন তারাও বসছেন এই দিক থেকে। একটা জায়গায় আমার কাছে যেটা প্রত্যাশা থাকবে, আমি জানি না কালকে এই উপদেষ্টাদের মধ্যে কেউ থাকবেন কিনা, একজন অন্তত ব্যবসায়ী প্রতিনিধি থাকা ভালো। সেরকম গ্রহণযোগ্য একজন যদি ব্যবসায়ী নেতৃবৃন্দের প্রতিনিধি এখানে থাকেন, তাহলে অন্তত ব্যবসা বাণিজ্য সংক্রান্ত যে সমস্ত চ্যালেঞ্জের বিষয়গুলো, সেই বিষয়গুলো সম্পর্কে সরকারের ভিতরে যে ধরনের আইনগত এবং নীতিগত যে সমস্ত বিষয়, সেগুলোতে তিনি কোঅর্ডিনেশনের কাজটা ভালো করতে পারবেন। তো আশা করব এরকম কোনো প্রতিনিধিকে তারা যেন রাখেন এই গ্রুপটির ভিতরে, এটা হলো একটা দিক। তবে হ্যাঁ, এই সমস্ত কাজকে যদি ইমিডিয়েট বলি, তারপরে যেটা আসবে সেটা হলো সংস্কারের, বড় ধরনের মধ্য দীর্ঘমেয়াদী সংস্কারের জায়গাগুলো, এবং তার ভিতরে সেই লিস্টটা অনেক বড় এবং সেটা খাতভিত্তিক প্রচুর আছে। যেমন আমরা এর ভিতরে ব্যাংকিং খাত নিয়ে আমরা দেখেছেন, আমরা প্রেস কনফারেন্স করেছি, গতকালকেও আমাদের প্রোগ্রাম ছিল সামগ্রিক বিষয়গুলো নিয়ে আলোচনা করার। আগামী রোববারে আমরা যাচ্ছি জ্বালানি বিদ্যুৎ খাতের সংস্কার নিয়ে আলোচনা করতে। এইভাবে আপনি যদি ব্যাংকিং খাত দেখেন, পুঁজিবাজার নিয়ে আলোচনার আছে, জ্বালানি বিদ্যুৎ খাত নিয়ে অনেকগুলো জায়গা নিয়ে কাজ করা, স্বাস্থ্য আছে, কৃষি আছে, কর্মসংস্থান রয়েছে। প্রত্যেকটি ক্ষেত্রে বিভিন্ন রকমের অনিয়ম রয়েছে, যেগুলোর বিরুদ্ধে সরকারের অবস্থান নেওয়া দরকার। আবার একই সাথে গতি বৃদ্ধি করা দরকার, যাতে স্বাভাবিক যে অর্থনৈতিক কর্মকাণ্ড সেখানে যাতে আমরা ফিরে আসতে পারি। একটা নীতিগত জায়গা বলে শেষ করব এই পর্যায়ে, সেটা হলো যে এই সরকারের এখন পর্যন্ত আমরা যেটা দেখতে পাচ্ছি যে এক ধরনের জ্ঞানভিত্তিক বা যেটাকে বলা যায় নলেজ বেসড একটা উপদেষ্টা মণ্ডলী আমরা দেখতে পাচ্ছি। এই ধরনের উপদেষ্টা মণ্ডলীর কাছ থেকে প্রত্যাশা বেড়ে যায়। আশা করা হয় যে তারা তাদের সিদ্ধান্ত তারা বিষয়গুলো বুঝবেন, যৌক্তিক সিদ্ধান্তগুলো তারা নিতে পারবেন, এটা আর প্রত্যাশা থাকে। তো সেই জায়গা থেকে আমরা দেখতে চাইবো যে তারা তাদের আগামী দিনের কর্মপরিকল্পনার ক্ষেত্রে এই যে সমস্ত সংস্কার উদ্যোগগুলো নেওয়া দরকার, সেগুলোর ব্যাপারে তারা সুচিন্তিতভাবে বিভিন্ন পক্ষের সাথে আলাপ আলোচনার মাধ্যমে ওই ধরনের একটা কর্মপরিকল্পনা ঘোষণা করেন ইমিডিয়েটলি, তারপরে সেটার বাস্তবায়নের জন্য উদ্যোগ নেন।
ধন্যবাদ। ডক্টর এম সিদ্দিকুর রহমান খান, আপনার কাছেও একই ব্যাপারে জানতে চাই, আপনার কাছে যে কি মনে হয় আরেকটু যদি জুড়ে যায় যে কতদিনে এখনকার অর্থনীতির যে অবস্থা সেটাকে একটা শেপে আনা সম্ভব? দেখুন, উনি একজন অর্থনীতিবিদ এবং ওনারা সিপিডির মাধ্যমে গতকাল ওনাদের একটা সংবাদ সম্মেলনের মাধ্যমে, আজকেরও ওনাদের কর্মসূচি ছিল, এগুলোর মধ্যে বলেছে আমরা যারা অর্থনীতির সাথে যুক্ত না কিন্তু মোটা দাগে আমাদের যারা সাধারণ মানুষের কাছে কতগুলো প্রত্যাশার জায়গা তৈরি হয়েছে। দীর্ঘমেয়াদী আমাদের যে অর্থনৈতিক খাতের লোটপাট আমাদের তৈরি হয়েছে এবং আমাদের মেগা উন্নয়ন ইত্যাদির মধ্য দিয়ে আমাদের এক ধরনের হিপনোটাইজ করা হয়েছিল যে এই সরকার যে উন্নয়ন দেশের করেছে সেই উন্নয়নের ফলে গণতান্ত্রিক ব্যবস্থা এগুলোকে গৌণ করা হয়ে গেছে। তো এরপরেও আমরা এসে দেখলাম যে আসলে অর্থনৈতিক উন্নয়নের কথা বা আমাদের বাংলাদেশকে একটা মধ্যমায়ের দেশ ইত্যাদি অনেক কথা বলে আমাদের যেখানে রাখা হয়েছে, কিন্তু দিন শেষে দেখলাম আমাদের অর্থনীতি একটা বড় সংকটের মধ্যে পড়ে গেছে। এবং ওনারা গতকাল বলেছেন যে আমাদের ব্যাংকিং খাতে আমাদের যে একটা চরম অব্যবস্থাপনা তৈরি হয়েছে। ওনারা একটা সুপারিশ করেছেন যে 9টা ব্যাংকে অন্তত পক্ষে ইমিডিয়েট এগুলোকে বন্ধ করে দেয়া। দেখেন, আজকে এস আলম গ্রুপের বিরুদ্ধে একটা ব্যবস্থা যে তাদের পরিবারের 91টা ব্যাংক হিসাব বিভিন্ন প্রতিষ্ঠানকে জব্দ করার জন্য তৈরি। বাংলাদেশে অর্থনৈতিক খাতে একটা লোটেরা শ্রেণী তৈরি করেছিল, সরকারি পৃষ্ঠপোষকতায় একটা লোটেরা শ্রেণী তৈরি করা হয়েছিল। সেই এস আলম গ্রুপ তার নিয়ন্ত্রিত ব্যাংকিং খাত থেকেই তারা 50,000 কোটি টাকা আমরা দেখেছি তারা নিয়েছেন। এবং গতকাল গ্রেপ্তার হয়েছেন প্রধানমন্ত্রী মাননীয় সাবেক প্রধানমন্ত্রী যিনি আছেন, তার অর্থনৈতিক উপদেষ্টা, তিনি 36,000 কোটি টাকা ব্যাংকিং চ্যানেল থেকে তিনি একাই ঋণ নিয়ে নিয়েছেন। 2 লক্ষ কোটি টাকা আমাদের ব্যাংকের ঋণ খেলাফি হয়ে গেছে। এবং এইগুলো কোনো সাধারণ মানুষ কিছু করেন নাই। বাংলাদেশের যারা অর্থনৈতিক ক্ষেত্রে আমাদের নিয়ন্ত্রণ করেন তারাই কিন্তু এই অর্থনীতিটাকে আমাদের লোপাট করেছেন। এখন একটু আগে উনি যেটা বলেছেন যে এইগুলোর থেকে বের হওয়ার জন্য ইতিমধ্যে আমরা সরকার দেখেছি যে আর্থিক খাতে কিছু উদ্যোগ তারা নিয়েছেন। আমাদের এনবিআর থেকে শুরু করে বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে এস আলম গ্রুপের ব্যাংকগুলোকে চালানোর জন্য আমরা আগের গভর্নর শুধু টাকা ছাপিয়ে এই ব্যাংকগুলোকে সচল করে রাখার জন্য, তাদের জীবনী শক্তি স্বাভাবিক রাখার জন্য করেছেন। তো কিছু ব্যবস্থাপনা নিয়েছেন। তো আমরা মনে করি যে ইমিডিয়েট কিছু আছে। মানুষের মুদ্রাস্ফীতিজনিত কারণে মানুষের যে জীবনযাত্রা, দৈনন্দিন জীবনযাত্রা আপনি জানেন কঠিন হয়ে গেছে, যে খাদ্য মূল্যস্ফীতি গত মাসে আমাদের 14% উঠে গেছে এবং সার্বিক মুদ্রাস্ফীতি এটা আমাদের 10 অঙ্ক পার হয়ে গেছে। তো আমরা সরকারের কাছে এখন যেটি চাইবো যে দীর্ঘমেয়াদী পরিকল্পনা সবকিছু ওনারা বাস্তবায়ন করে যেতে পারবেন সেটাও আমরা প্রত্যাশা করি না। কারণ এই সরকার অনন্তকালের জন্য বা দীর্ঘমেয়াদের জন্য চলবে এটাও কিন্তু মানুষ প্রত্যাশা করবে না। আমি যেটা বলেছিলাম যে এই আন্দোলনের একটা অন্যতম লক্ষ্য হচ্ছে যে একটা গণতান্ত্রিক সমাজ বিনির্মাণ করা, একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা, এটাও কিন্তু তাদের একটা অন্যতম লক্ষ্য। ফলে এই সরকারের কাছে আমাদের প্রত্যাশা হচ্ছে অন্ততপক্ষে স্বল্পমেয়াদী যেগুলো করা, মধ্যমমেয়াদীগুলো উদ্যোগ নেওয়া এবং দীর্ঘমেয়াদী, যেহেতু তাদের কোনো রাজনৈতিক কমিটমেন্ট কারো কাছে নাই, তো সেই কারণে তারা এই উদ্যোগগুলো যদি নিয়ে যান এবং দেশের সামগ্রিক অর্থনীতির চিত্রটা পাল্টানোর জন্য যদি তারা উদ্যোগটা গ্রহণ করে নিয়ে যান, তাহলেই আমরা মনে করব মানুষের আত্মহুতি সবকিছুর একটা হয়েছে। তো আমাদের কাছে এখন যেটা এই এস আলম গ্রুপ 1 লক্ষ কোটি টাকা পাচারের অভিযোগ আসলে, আমি শেষ করছি এটাই বলে যে আমাদের সর্বোচ্চ আদালত থেকে, একটা হাইকোর্ট থেকে বলা হয়েছে যে সেটা তদন্তই করা যাবে না। আমরা এই ধরনের কোনো ব্যবস্থাপনা দেখতে চাই না। আমাদের সামগ্রিকভাবে যারা অন্যায় করবে, দেশের অর্থনীতি লুটপাট করবে, অন্য জায়গায় সুশাসন একটা জবাবদিহির আওতায় আনার একটা সুযোগ এই সরকারের আছে, যেটা অনেক ক্ষেত্রে রাজনৈতিক সরকারের থাকে না। এবং আমরা সেটা কিন্তু প্রত্যাশা করি। একটা বিরতি নেব আমরা। সংবাদ সম্প্রসারণে আরেকটা বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। বিরতির পর আবার স্বাগত সংবাদ সম্প্রসারণে। আমার সঙ্গে স্টুডিওতে আছেন অধ্যাপক ডক্টর এম সিদ্দিকুর রহমান খান এবং ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম। আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। এইবার একটু শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলতে চাই। ডক্টর খান, আপনার কাছে আসতে চাই শুরুতে। শিক্ষা ব্যবস্থা এখন কি অবস্থায় আছে, বিগত সরকার কি অবস্থায় রেখে গেছে এবং সেই জায়গা থেকে উত্তরণের উপায়? দেখুন, আসলে আমি একজন শিক্ষক হিসাবে বলছি, কার্যত বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা জুলাই মাসের প্রথম 1 তারিখ থেকেই বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা, বিশেষ করে পাবলিক ইউনিভার্সিটি কার্যত বন্ধ। একটা হলো শিক্ষকদের, আপনারা জানেন প্রত্যয় স্কিম নামক একটা বৈষম্যমূলক পেনশন স্কিম নিয়ে শিক্ষকদের আন্দোলন, এবং এর সাথে একই দিনে যুক্ত হয়েছিল এই বৈষম্য বিরোধী কোটা ছাত্র আন্দোলন। ফলে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ এবং
কার্যত এখনো অচল অবস্থা রয়ে গেছে। এর মধ্যে আমাদের একটা উচ্চ মাধ্যমিক পাবলিক পর্যায়ে একটা বড় পরীক্ষা আমাদের চলমান ছিল, সেই পরীক্ষাটাও কিন্তু আমাদের, এবং এটি আগামী 11ই সেপ্টেম্বর থেকে শুরু হবে। আমরা এখন যেটা এর সাথে সংকটগুলো যুক্ত হয়েছে, আজ পর্যন্ত আমার যতটুকু আমার হিসাবে আছে সেটা হলো ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের 20টিরও বেশি পাবলিক ইউনিভার্সিটিতে কোনো উপাচার্য নেই। কোনো বিশ্ববিদ্যালয়ে প্রো উপাচার্য সহ প্রশাসনের শীর্ষ পদগুলো খালি আছে। হলগুলোতে অনেক ক্ষেত্রেই ছাত্রদের দাবির মুখে বিশ্ববিদ্যালয় প্রশাসন, এই যে যারা চলে গেছেন উপাচার্য, প্রত্যেকেই কিন্তু শিক্ষার্থীদের একটা প্রতিপক্ষ হিসাবে নিজেদেরকে দাঁড় করিয়েছিলেন, এবং এই আন্দোলনের ছাত্রদের মেজাজ, তাদের প্রত্যাশা, সেইগুলো বুঝতে না পেরে যে সরকারের পতন হলো, সেই সরকারের এক ধরনের তল্পিবাহক হিসাবে কাজ করতে যেয়ে ছাত্রদের একটা বড় প্রতিপক্ষ হয়ে গেছেন। ফলে সরকারের পতনের পর ছাত্রদের দাবির মুখেই কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে তাদের পদত্যাগ করতে হয়েছে, এবং এই প্রক্রিয়া এখনো আছে। ইতিমধ্যেই অন্তর্বর্তীকালীন সরকার অনেক জায়গায় অ্যাড্রেস করেছেন, অনেকগুলো ক্ষেত্রে তারা পরিবর্তন করেছেন, যেখানে আজকে অনেকগুলো বড় বড় পরিবর্তন হয়েছে। কিন্তু যে জায়গা থেকে ছাত্র আন্দোলনের সূচনা, আপনি ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সে থেকে আন্দোলনের সূচনা আমরা বলতে পারি এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে শেষটা হয়েছে। কিন্তু সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু কার্যত এক ধরনের অচল অবস্থা, উপাচার্য নেই, রেজিস্ট্রার নেই। তো এখন পর্যন্ত সরকার নিশ্চয়ই ভাবছে এইগুলো। তো এর মধ্যেই আজকে আমরা আরেকটা জিনিস শিক্ষা মন্ত্রণালয় থেকে আমরা একটা নোটিশ পেলাম, সেটি হলো আগামী রবিবার থেকে মাধ্যমিক, কারণ প্রাথমিকটা ইতিমধ্যেই শুরু হয়েছে, মাধ্যমিক এবং উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ইনক্লুডিং, কিন্তু সেইখানে আমি মনে করি যে এটার মধ্যে একটা সমস্যা আছে। আপনি ধরেন যে বিশ্ববিদ্যালয়গুলো, বিশেষ করে প্রাইভেট ইউনিভার্সিটিগুলো রবিবার থেকে তাদের কার্যক্রমে যেতে পারবে, কিন্তু পাবলিক ইউনিভার্সিটি যেগুলোর কোনো প্রশাসন নেই, এই ইউনিভার্সিটিগুলো খোলার জন্য একটু নীতিগত সিদ্ধান্তের জন্য সিন্ডিকেট আহ্বান করতে হবে। সিন্ডিকেটের মাধ্যমে কিছু কাজ আছে, কিন্তু সেইগুলো তো করার কোনো মানুষ নেই এখন। তো ফলে এই রবিবার থেকে সরকারের এই যে নির্দেশনাটা সবগুলো বিশ্ববিদ্যালয়ে সেগুলো চালু হবে, এটা একটা সংকট। আর সবচেয়ে বড় কথা আমি মনে করি যে এই আন্দোলনে আমাদের শিক্ষা ব্যবস্থা, আপনি দেখেন কারিকুলাম, প্রাথমিক মাধ্যমিক কারিকুলাম, শিক্ষার্থী এবং অভিভাবকদের দাবিকে উপেক্ষা করে মুষ্টিমেয় মানুষের চিন্তাকে চাপিয়ে দেওয়া হয়েছিল। শিক্ষাক্ষেত্রে এখন প্রাথমিক, মাধ্যমিক এবং বিশ্ববিদ্যালয়গুলোর প্রশাসন এবং অন্য ক্ষেত্রেও একটা বড় রকমের সংস্কার দরকার, এবং এই সংস্কার শিক্ষার্থীদের দাবি। এবং বিশেষ করে আমি যেটা বলবো যে ছাত্র শিক্ষক সম্পর্কের কিন্তু একটা মারাত্মক অবনতি হয়েছে। এইখান থেকে ছাত্রদেরও এগিয়ে আসতে হবে, এবং শিক্ষকদেরও নিজেদের অবস্থান থেকে যে এইটা উন্নয়ন যদি ঘটাতে পারে, তাহলে শিক্ষাঙ্গনগুলোতে সুষ্ঠু স্বাভাবিক একটা পরিবেশ আসবে। আমি এই শেষ প্রত্যাশাটা হলো যে, আবারও বলছি, যে আন্দোলনের মধ্য দিয়ে, যে আত্মহুতির মধ্য দিয়ে আছে, সেখানে এই জায়গাটাকেও বড় রকমের একটা নজর সবাইকে দিতে হবে। ধন্যবাদ। ডক্টর খন্দকার গোলাম আযম, আপনি কিছু যোগ করতে চান কিনা? আপনার সাথে আমি একটা ছোট্ট ব্যাপার জানতে চাই, সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণার ব্যাপারটা নিয়ে আপনি যদি একটু বলেন। জি, প্রথমত আমার কাছে মনে হয় যে নতুন যে উদ্যোক্তারা আসছেন, উপদেষ্টারা আসছেন আগামীকালকে, তাদের ভিতরে একজন শিক্ষাবিদ উদ্যোক্তা উপদেষ্টা যদি থাকেন, যারা, কারণ শিক্ষা খাতে যেভাবে বিশৃঙ্খলা তৈরি হয়েছে সাম্প্রতিককালে বিভিন্ন রকমের, সেখান থেকে ফিরে আসার জন্য এই মন্ত্রণালয়টি অন্তত নিয়মিত একজন শিক্ষাবিদ বা উপদেষ্টার পর্যবেক্ষণে আসা দরকার। তো সেই হিসেবে প্রত্যাশা থাকবে যে একজন ডেডিকেটেড এক্সক্লুসিভ একজন উপদেষ্টা আসবেন। ভালো হয় তিনি যদি শিক্ষাবিদ উদ্যোক্তা এরকম ধরনের কোনো একজন উপদেষ্টা এটির দায়িত্ব নেন। এটা আমার কাছে প্রথম এটি। দ্বিতীয় দিক হলো যেটি বলা হচ্ছে যে কারিকুলাম নিয়ে, এই জায়গাটা আমার মনে হয় যে আরেকবার আলোচনার দরকার আছে, স্টেক হোল্ডারদের সাথে আলোচনার প্রয়োজন আছে। এর ভিতরে পরিবারের অভিভাবক রয়েছে, অভিভাবক রয়েছেন, প্লাস ছাত্রছাত্রী রয়েছেন, প্লাস এখন তো সমন্বয়করা, তারাও একটা গুরুত্বপূর্ণ মতামত দিতে পারে, এটি একটি ভূমিকা। আর আপনি যেটা বলছিলেন গবেষণার কথা বলছেন, হ্যাঁ, গবেষণার, দেখুন গবেষণার জায়গাটি, হ্যাঁ, গবেষণার জায়গাটি খুব সহজসাধ্য না। আগের সরকারের সময়ও অর্থ রাখা হয়েছিল, কিন্তু দেখা গিয়েছে যে অর্থের ব্যবহার হয় না, কিন্তু আবার দেখা যায় যে যেগুলো গবেষণা হয় সেগুলো মানসম্পন্ন হয় না। সুতরাং এইগুলোর ক্ষেত্রে করতে হলে আসলে সেরকম ভাবে ডেডিকেটেডলি আসলে চেষ্টা করা, যাতে যাতে গবেষক দিয়েই আসলে যাতে গবেষণাগুলো হয়, এবং সেটির ব্যাপারে যথাযথ উদ্যোগ নেওয়া। অসংখ্য ধন্যবাদ ডক্টর খন্দকার গোলাম আযম, ধন্যবাদ ডক্টর এম সিদ্দিকুর রহমান খান আজকে যোগ দেওয়ার জন্য। এই ছিল সংবাদ সম্প্রসারণে। ডিবিসির সঙ্গে থাকুন।